আচ্ছা দেখ, আজকে 2 নম্বর ক্লাসটা, ঠিক আছে তো? ক্লাস 2। যে চ্যাপ্টার চলছিল সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ, ঠিক আছে? ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপের 2 নম্বর ক্লাসটা। ফার্স্ট ক্লাসে কি করেছিলাম? পার্টনারশিপ সম্পর্কে বেসিক ধারণাগুলো দিয়েছিলাম, কনসেপ্ট দিয়েছিলাম, ঠিক আছে? পার্টনারশিপের বেসিক ধারণা দিয়েছিলাম, বলেছিলাম পার্টনারশিপ ডিডে কি কি থাকে সেগুলো বলেছিলাম। কি কি বলেছিলাম খুব শুনে নে। পার্টনারশিপের বেসিক একটা ধারণা দিয়েছিলাম, তারপর ডেফিনেশন দিয়েছিলাম পার্টনারশিপের মধ্যে কি কি ইম্পর্টেন্ট টার্মস ছিল সেইগুলো বলেছিলাম। রিলেশনশিপ, 2 or more পার্সন, শেয়ারিং প্রফিট, বিজনেস, মিউচুয়াল এজেন্সি, এগুলো সব বলেছিলাম। তারপর পার্টনারশিপ ডিড বলেছিলাম এটা ওরালও হয়, রিটেনও হয়। তারপর পার্টনারশিপ ডিডের কন্টেন্ট, মানে পার্টনারশিপ ডিডের মধ্যে কি কি থাকে সেইগুলো বলেছিলাম। তো পার্টনারশিপ ডিড করা না থাকলে পার্টনারশিপ অ্যাক্টের সাহায্য নিতে হয়, সেগুলো বলেছিলাম। অর্থাৎ পার্টনারশিপ ডিড যদি অ্যাবসেন্স থাকে, ঠিক আছে, তখন কি করতে হয় সেগুলো বলেছিলাম। যে আরো বলেছি শুনে নিন, প্রফিট আর লস ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হয়, ইন্টারেস্ট অন লোনের উপর 6%, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না, তারপর ইন্টারেস্ট অন ড্রয়িংস কোনো ইন্টারেস্ট দেওয়া হবে না, কোনো পার্টনার কমিশন, পার্টনার স্যালারি, পার্টনার বোনাস এগুলো কিছু দেওয়া হবে না যদি মেনশন করা হয়, এই বলেছিলাম। তারা বলেছিলাম যে পিএল অ্যাপ্রোর কি করে করতে হয় সেগুলো একটু ডিটেলসে ছোটখাটো করে বলেছিলাম, ঠিক আছে? এগুলো বলেছিলাম। তারপর কিছু এক্সাম্পল দিয়েছিলাম, বল এগুলো পিএল অ্যাকাউন্টের আইটেম নাকি পিএল অ্যাপ্রোর আইটেম, এগুলো বলেছিলাম। তারপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল স্টার্ট করে দিয়েছিল, ঠিক আছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেট করতে হয় তার উপর একটা অঙ্ক করেছিলাম, ঠিক আছে? তো আজকে মানে মেন কথা, আগের দিন কি করেছিলাম? ইন্টারেস্ট অন ক্যাপিটাল করেছিলাম। আজকে যেটা করবো মেনলি ইন্টারেস্ট অন ড্রয়িংস করবো, ঠিক আছে? ইন্টারেস্ট অন ড্রয়িংস, বুঝতে পারছিস? আজকে যেটা করবো সেটা কি? ইন্টারেস্ট অন ড্রয়িংস। লিখতে পারিস সবাই। আজকে যেটা করবো সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস, ঠিক আছে? ইন্টারেস্ট অন ড্রয়িংস। তো দেখ, ইন্টারেস্ট অন ড্রয়িংস জিনিসটা কি তোদের বুঝিয়ে দিচ্ছি, ডায়াগ্রাম করে করে বোঝাচ্ছি। বাঁদিকে আঁকলাম ফার্ম, ঠিক আছে? এইদিকে আঁকলাম পার্টনার, এইদিকে ফার্ম আর এইদিকে পার্টনার, ঠিক আছে? যেমন ভাবে আঁকছি ঠিক তেমন ভাবে আঁকছি, ঠিক আছে? অ্যামাউন্ট উইথড্রন, ঠিক আছে? অ্যামাউন্ট উইথড্রন আর ইন্টারেস্ট চার্জ, ভালো করে বুঝবো এটা, হ্যাঁ? আগের দিন কিন্তু আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটালের কনসেপ্ট বলেছিলাম, আজকে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস এর কনসেপ্ট বোঝাচ্ছি। ভালো করে শোন, ভালো করে শুনে নে, কিন্তু টুকতে তো পারবি, কিন্তু একবার যদি বুঝতে না পারিস তাহলে কিন্তু আর অঙ্ক কিছু শিখতে পারবি না, ঠিক আছে? তো এখান থেকে এমসিকিউ দেয়, পরীক্ষায় দেয় যে ইন্টারেস্ট অন ড্রয়িংস কি, আমাদের 4টে অপশন দিয়ে দিল, বলে ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইনকাম, এক্সপেন্সেস, অ্যাসেট লাইবিলিটি, বলে দেবে 4টের মধ্যে কোনটা। মনে রাখতে হবে, মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। মুখস্থ করার কিচ্ছু নেই। ইন্টারেস্ট অন ড্রয়িংস কি হয়? ড্রয়িংস মানে বুঝি তো? ড্রয়িংস মানে কি? টাকা তোলা, ব্যবসা থেকে টাকা তোলা, ব্যবসা থেকে বিজনেস থেকে টাকা তোলাকেই বলা হয় ড্রয়িংস, ঠিক আছে? তো বিজনেস থেকে মানে বিজনেস বলতে গেলে ফার্ম থেকে টাকা তুলবে। কারা টাকা তুলবে? মালিকরা, মানে পার্টনাররা ব্যবসা থেকে কারা টাকা তুলবে? পার্টনাররা ব্যবসা থেকে টাকা তুলবে। যখন আমরা ব্যবসা শুরু করেছিলাম তখন ব্যবসাকে টাকা দিয়েছিলাম, যখন বিজনেস শুরু করেছিলাম বিজনেসকে টাকা দিয়েছিলাম, ঠিক আছে? তো এখন যদি টাকার দরকার হয় তখন কোথা থেকে টাকা তুলবো? বিজনেস থেকে টাকা তুলবো। তো দেখ, ফার্মের থেকে টাকা তুলবে কারা? টাকা তুলবে পার্টনার টাকা তুলবে। ফার্মের থেকে যদি পার্টনার টাকা তোলে তখন তাকে বলে ড্রয়িংস। এই ড্রয়িংস দু রকমের হয়, কেউ প্রফিট থেকে ড্রয়িংস এর টাকা তোলে, কেউ ক্যাপিটাল থেকে তোলে। এই যে ড্রয়িংসটা হয় না, ড্রয়িংসটা দু রকমের হয়, আউট অফ ক্যাপিটাল হয় আর আউট অফ প্রফিট। ড্রয়িংস কখনো কখনো কেউ ড্রয়িংস এর টাকাটা দিয়ে তোলে না, যে কি বললাম বুঝতে পারছিস তো? পার্টনাররা যে বিজনেস থেকে টাকাটা তোলে, ভালো করে বোঝ, কনসেপ্টটা ক্লিয়ার কর। আজকে ব্যবসা শুরু করার সময়
প্রতিটা পার্টনারকে বলে যাও 2 লাখ টাকা করে নিয়ে আসো, সবাই 2 লাখ টাকা করে ব্যবসায় নিয়ে আসে, ঠিক আছে। এবার ব্যবসা শুরু করছে, ব্যবসা চলছে চলছে চলছে, কারো তো টাকার দরকার হতে পারে ব্যবসা থেকে, টাকা তুলতে পারে, কারো যদি টাকার দরকার হয় টাকা তুলতে পারে, ঠিক আছে। তো সেই টাকাটা কোথা থেকে তুলতে পারে, টাকাটা কোথা থেকে তুলতে পারে, কেউ ক্যাপিটাল থেকে তোলে, কেউ প্রফিট থেকে তোলে। স্যার ক্যাপিটাল দিয়ে কোন টাকা তোলে, যেখানে ওর প্রচুর টাকার দরকার, ধর 1 লাখ 1.5 লাখ টাকা দরকার আছে, ঠিক আছে, ওর 1 লাখ 1.5 লাখ টাকা দরকার, তখন কোথা দিয়ে তুলবে, ভালো করে বোঝ, ওর 1 লাখ 1.5 লাখ টাকা দরকার, কোথা থেকে তুলবে, তখন ক্যাপিটাল থেকে তুলবে, বুঝতে পারছিস না কি বললাম। দেখ টাকাটা আমি বারবার বলছি, টাকাটা কোথা থেকে তুলতে পারে, ক্যাপিটাল থেকে তুলতে পারে, প্রফিট থেকে তুলতে পারে। প্রফিটে কি 1-1.5 লাখ টাকা থাকবে, প্রফিটে তো লিমিটেড টাকা থাকবে। তো টাকাটা যে তুলতে পারে সে কেউ ক্যাপিটাল থেকেও তুলতে পারে, আবার কেউ প্রফিট থেকেও তুলতে পারে। কোশ্চেন আমি বলে দেবে কিসে থেকে টাকা তুলবে, ক্যাপিটাল থেকে না প্রফিট থেকে, তাহলে বুঝতে পারলি তো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ধর আজকে ব্যবসা শুরু করার সময় এই টাকাটা বিজনেসকে দেবো, এটা ক্যাপিটাল, কিন্তু আমি যখন টাকাটা তুলবো সেটা 2 জায়গা থেকে টাকা তুলবো, ক্যাপিটাল থেকেও তুলতে পারি, আবার প্রফিট থেকেও তুলতে পারি। প্রশ্ন ওটা না, প্রশ্ন হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস ফার্মের কি, এটা ইনকাম না এক্সপেন্সেস নাকি অ্যাসেট নাকি লাইবিলিটি, বুঝতে হবে। আমি একজন ব্যবসার মালিক, মানে ব্যবসার পার্টনার, বিজনেসের পার্টনার, আমি বিজনেসকে ক্যাপিটাল দিয়েছি, আমি বিজনেসকে ক্যাপিটাল দিয়েছি, বিজনেস আমাকে কি দিয়েছে, ইন্টারেস্ট দেবে। আমি বিজনেসের পার্টনার, আমি বিজনেসকে যখন ক্যাপিটাল দেবো, বিজনেস ওই ক্যাপিটাল নিয়ে তার বদলে আমাকে কি দেবে, ইন্টারেস্ট দেবে, এটাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে। বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার হয়েছিল। তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনারের ছিল ইনকাম, আর বিজনেসের কি ছিল, খরচ। বলেছিলাম আগের ক্লাসে করেছিলাম। আজকে পড়ছি ইন্টারেস্ট অন ড্রয়িংস। আমার যখন টাকার দরকার হয় বিজনেস থেকে টাকা নেব, আমার টাকার দরকার বিজনেস থেকে টাকা নেব, ঠিক আছে। তো বিজনেস আমার থেকে কি নেবে, কমন ব্যাপার, ভাব, ইন্টারেস্ট নেবে। আমার টাকার দরকার, আমি বিজনেস থেকে টাকা নিলাম, বিজনেস আমার থেকে কি নেবে, ইন্টারেস্ট নেবে। বিজনেস ইন্টারেস্ট নেবে নাকি আমি ইন্টারেস্ট নেব, বিজনেস নেবে। তো বিজনেস ইন্টারেস্ট নিলে বিজনেসের ইনকাম না এক্সপেন্সেস, ইনকাম। তাহলে আমরা কি বলতে পারি, ইন্টারেস্ট অন ড্রয়িংস বিজনেসের ইনকাম। পরীক্ষা এমসিকিউ দেয়, ইন্টারেস্ট অন ড্রয়িংস বিজনেসের কি, তোকে 4টা অপশন দেবে, ইনকাম, এক্সপেন্সেস, অ্যাসেট, লাইবিলিটি। মুখস্থ করার কিছু নেই, ইন্টারেস্ট অন ড্রয়িংস বিজনেসের ইনকাম, ইন্টারেস্ট অন ড্রয়িংস বিজনেসের ইনকাম। তাই দেখ কি লিখেছি, ফার্ম, এখানে পার্টনার, ফার্ম মানে বুঝতে পারছিস তো, আমার টাকা দরকার, আরে আমি মানে পার্টনার, আমি মানে পার্টনার, আমার টাকা দরকার, অ্যামাউন্ট উইথড্র করেছি, কোথা থেকে, ফার্মের থেকে উইথড্র করেছি, ফার্মের থেকে পার্টনাররা উইথড্র করেছে, ঠিক আছে। এবার ফার্ম কি করবে, ফার্ম কি করবে, ইন্টারেস্ট নেবে, কার থেকে, পার্টনার থেকে, ইন্টারেস্ট চার্জ করে, দেখ ইন্টারেস্ট চার্জ করছে, বুঝতে পারলি তো। তাহলে আমি বুঝতে পারলি ব্যাপারটা। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস কি লিখবি, ইন্টারেস্ট অন ড্রয়িংস একটা ইনকাম, তাহলে তোকে এখানে লিখতে হবে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কি। তো ইন্টারেস্ট অন ড্রয়িংস যেটা বললাম, এটা হচ্ছে আমার, এখানে লিখছি ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটা যে ফার্মের ইনকাম, বুঝতে পারছিস তো, এটা ফার্মের ইনকাম। তো আমাকে যখন অঙ্ক করতে হবে না, পিএল অ্যাপ্রো করতে হবে, তো পিএল অ্যাপ্রো যখন অঙ্ক করতে বলবে, তখন আমার চ্যাপ্টারটার নাম কি, চ্যাপ্টারের নাম হচ্ছে তোর ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ। এখানে মেইনলি কি করতে হয়, পিএল অ্যাপ্রোকেশন অ্যাকাউন্টই করতে হয়। তাহলে পিএল অ্যাপ্রো কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে ডেবিট দিয়ে কি হয়, সমস্ত এক্সপেন্সেস, ক্রেডিট দিয়ে কি ইনকাম। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস কোন দিকে বসবো, ডেবিটে বসবো না ক্রেডিটে বসবো, ক্রেডিট দিকে বসবো, সুতরাং জানতে হবে না। তাহলে এখানে লিখো বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। তো আমার কথা বুঝতে পারছিস তো। এবার যদি ধর কেউ যদি জিজ্ঞাসা করে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফার্মের কি, কি বলবি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফার্মের কি, এক্সপেন্সেস, তখন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিটে বলবি। তো এই জিনিসগুলো তোকে জেনে রাখতে হবে, অঙ্ক কোনো ভুল হবে না, বোঝা গেল, তোকে ক্লিয়ার তো। টুকে নেই, টুকে না, তারপরে আমি বলছি, আমি তোমার ছোট ছোট করে কনসেপ্ট ক্লিয়ার করব। আচ্ছা দেখ, তাহলে এত তো বোঝালাম ইন্টারেস্ট অন ড্রয়িংস। এরপরে কি করব, তাহলে কিছুক্ষণ আগে বলছিলাম ড্রয়িংস, ব্যবসার মালিক যে ব্যবসা থেকে টাকাটা তুলবে সে কিরকম ড্রয়িংস করতে পারে, সে ক্যাপিটাল থেকেও টাকাটা তুলতে পারে, আবার প্রফিট থেকেও তুলতে পারে। তাহলে এক্সামে যখন বলে দেবে, কি বলে দেবে, জেনারেলি তুই চাপ নিস না, তোকে সবসময় বলে প্রফিট থেকে টাকা তুলিস, ক্যাপিটাল থেকে টাকা তুলিস, এটা বলবে না, ঠিক আছে। বললে কিরকম থাকতে পারে সব বলে দেবে, চিন্তা করো। এবার দেখ ইন্টারেস্ট অন ড্রয়িংস ভালো করে বুঝবি, কিন্তু পরীক্ষায় কেমন কেমন অঙ্ক দিতে পারে ইন্টারেস্ট অন ড্রয়িংস এর, সেগুলো নিয়ে এখন আলোচনা করছি। দিতে পারে তোমার রেগুলার বেসিস, রেগুলার বেসিস, রেগুলার বেসিস হতে পারে, আর একটা ইরেগুলার বেসিস।
পার্টনাররা যে বিজনেস থেকে ড্র করতে পারে না টাকা পয়সা, পার্টনাররা যে বিজনেস থেকে টাকাটা ড্র করতে পারে সেটা রেগুলার ড্র করতে পারে আর ইররেগুলার ড্র করতে পারে। আমরা বলি রেগুলার ড্র আর ইররেগুলার ড্র মানে রেগুলার মানে কি? রেগুলারকে কি বলছি? মানে নিয়মিত। আর ইররেগুলার মানে কেউ নিয়মিত না। দেখ রেগুলার ড্রয়িংস মানে কি? ধর আমি একজন বিজনেসের পার্টনার, আমার প্রতি মাসে টাকা দরকার, আমি প্রতি মাসে চলে যাবো, প্রতি মাসে টাকা তুলবো। সে প্রতি মাসের আমি শুরুতেও তুলতে পারি, প্রতি মাসের মাঝেও তুলতে পারি, আবার প্রতি মাসের শেষেও তুলতে। এটাকে রেগুলার বলে। মানে জানুয়ারি মাসের 1 তারিখ তুলবো, আবার ফেব্রুয়ারি 1, মার্চের 1, বুঝতে পারছিস? এপ্রিল, মানে এটাকে রেগুলার বলে। স্যার তাহলে ইরেগুলার কোনটা? আমার অত খুব একটা টাকা, তো রেগুলার আমার টাকা পয়সা দরকার হয় না, গেলাম একটা সময় গেলাম 10-15 টাকা তুলে নিয়ে চলে আসলাম, এটাকে ইরেগুলার। যে কোনো সময় তুলতে পারে, বুঝতে পারলি? রেগুলার ইরেগুলার মানে রেগুলার মানে নিয়মিত। যেমন আমাকে বলছে পড়াশোনা করছে, কেউ নিয়মিত মাইনা দিয়ে যাচ্ছে যে এই তারিখে মাইনা দিতে, আবার কেউ হচ্ছে না ঠিক আছে আমি একবারে মাইনা দিয়ে দেবো, বুঝতে পারলি? এটাকে ইরেগুলার বলে। তো রেগুলার ইরেগুলার বুঝতে পারছিস তো? তার মানে কোশ্চেন পরে কোশ্চেনে বলে দেবে, চিন্তা করিস না, কোশ্চেনে বলে দেবে যে টাকাটা তুলেছে পার্টনার ড্র করে সেটা রেগুলার তুলেছে নাকি ইরেগুলার তুলেছে। এখন তুই বলিস স্যার আমার পরীক্ষায় যে অঙ্ক দেবে সেটা রেগুলার দেবে না ইরেগুলার দেবে? পরীক্ষায় রেগুলারই দেবে, রেগুলারই দেবে, চিন্তা করিস। ঠিক আছে? তো রেগুলার বেসিসের নিয়মটা কি? রেগুলার বেসিস দেবে বললাম না, এর ক্ষেত্রে ইন্টারেশন রাইস কি করে বের করতে? শর্টে লিখবো আইওডি, তাই না? ইন্টারেশন রাইসের শর্টে কি বলে? আইওডি বলতে পারি তো, আইওডি, ইন্টারেশন রাইসটা আইওডি। যদি রেগুলার ড্রয়িংস হয়, যদি বলে দেয় যে কোনো পার্টনার বিজনেস থেকে রেগুলার টাকা ড্র করেছিল, কি করে ক্যালকুলেট কি করে করতে হয়? ক্যালকুলেট, বুঝতে পারছিস তো? মন দিয়ে শুনছিস তো? ক্যালকুলেট কি করে করব? আমাকে খুঁজে বার করতে হবে টোটাল কত টাকা, টোটাল কত টাকা তুলেছি, টোটাল কত টাকা তুলেছি। তাহলে কি বলবো? টোটাল ড্রয়িংস। ডাউট থাকলে আগে দেখ, সত্যি কথা বলতে টোকা যাবে, টোকার জন্য সময় নেবো, কিন্তু ব্যাপারটা বুঝে নে, ব্যাপারগুলো বুঝে নে। টোটাল ড্রয়িংস, কোশ্চেন পড়ে বলতে হবে কত টাকা তুলেছে, কত টাকা তুলেছে, টোটাল কত টাকা তুলেছে, ইনটু 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 টোটাল কত টাকা তুলেছে ইনটু। আর আমি কি বলেছিলাম আগের দিন? পার্টনারশিপ ডিডে যদি রেট অফ ইন্টারেস্টের উল্লেখ না থাকে তাহলে কি ইন্টারেস্ট দেবে? বলেছিলাম কি বলেছিলাম? যদি ডিডে যদি ইন্টারেস্ট অন ড্রয়িংস এর উল্লেখ না থাকে তাহলে কি কোনো পার্টনারকে ইন্টারেস্ট দেবে? কোম্পানিকে ফার্মকে দেবে? না, দেবে না। তাহলে বুঝতে পারছিস তো ব্যাপারটা কি বললাম? ধর এরকমই অঙ্ক দিয়েছে, ধর রেগুলার বেসিসে টাকা দেওয়া বলছে প্রতি মাসের শুরুতে 500 টাকা করে তুলেছে, কিন্তু রেট অফ ইন্টারেস্ট কি করে? সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করার দরকার নেই, ঠিক আছে? কিন্তু যদি রেট দিয়ে দেয় তাহলে ক্যালকুলেট করতে হবে। সাপোজ রেট দিয়ে দিই, এখানে লিখলাম রেট, রেট স্যার রেট, রেট বাই 100 থাক, আরো ক্লিয়ার করে দিই। ধর 5% দিয়ে দিলে কি হয়? 5/100 ইনটু কি হয়? ইনটু ইনটু কি হবে? এভারেজ টাইম ডিভাইডেড বাই 12, এভারেজ টাইম ডিভাইডেড বাই 12। এই এভারেজ টাইম কি করে বের করতে হয় আমি একটু পরে শেখাচ্ছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি তো? এটা কোন ড্রয়িংসের কথা বললাম? রেগুলার না ইরেগুলার? বল। রেগুলার। আচ্ছা লিখে দিই ব্যাকেটে, নাহলে বুঝতে পারবি না। রেগুলার। তাই যদি ইরেগুলার হয়, দেখ টোটাল ড্রয়িংস ইনটু rate by 100 into time by 12, time by 12, এটা হচ্ছে irregular। বুঝতে পারলি ডিফারেন্সটা? বুঝতে পারলি রেগুলার আর ইরেগুলারের মধ্যে? রেগুলার ইরেগুলার মেইনলি ডিফারেন্স কি আছে? এখানে এভারেজ টাইম আছে, এখানে শুধু টাইম আছে। সব বোঝাবো, একদম চিন্তা করবি না স্যার এই এভারেজ টাইম টাইমটাকে আমি একটা एग्जांपल নিয়ে আসছি এক্ষুনি, জাস্ট এইটুকু আগে টুকে নি, জাস্ট এইটুকু আগে টুকে নি। ঠিক দেখ একটা অঙ্ক বলছি, স্পেশাল নোট দিচ্ছি একটা, এগুলো সব যেমন যেমন ভাবে বলছি সেভাবে লিখবি। স্পেশাল নোট যেমন ভাবে নোট করছি সেভাবে নোট করবি। স্পেশাল নোট, স্পেশাল নোট কেন লিখলাম? কারণ পরীক্ষার আগে স্পেশাল নোটটা পড়তে হবে, এমসিকিউর জন্য কাজে দেবে, অঙ্কের ক্ষেত্রেও কাজে দেবে। কি স্পেশাল নোটটা কি? when date of drawings is not given, কি লিখলাম বল? when date of drawings, when date of drawings is not given। পার্টনার তো ব্যবসা থেকে টাকা তুলছে, কিন্তু ডেটই বলেনি কবে তুলেছে, তাহলে তখন কি করে অঙ্ক করব? তখন কি করে অঙ্ক করব? যদি কোশ্চেন যদি বলে না দেয় পার্টনার টাকা তুলেছে কিন্তু কোন ডেটে টাকা তুলেছে, তাহলে তোকে সেরকম অঙ্কের ক্ষেত্রে তোকে অ্যাজাম্পশন করে নিতে হবে, ধরে নিতে হবে পার্টনার বছরের মাঝখানে টাকা তুলেছে। কি বললাম বুঝতে পারলি তো? মনে থাকবে এটা, শুধু এইটুকু মাথায় রাখবি। যদি তুই অঙ্ক করছিস, তুই অঙ্ক করছিস, অঙ্ক পরীক্ষা অঙ্ক এসে অঙ্ক করছিস,
বলে দিয়েছে যে একটা পার্টনার ড্র করেছে 10,000 টাকা ড্র করেছে, বলে 6% ইন্টারেস্ট, সেটাও বলে দিয়েছে, কিন্তু কবে টাকা ড্র করেছে সেটাই বলেনি। তাহলে কি করব, ধরে নেব যে পার্টনার বছরের মাঝখানে ড্র করেছে, আর মাঝখানে ড্র করলে কত হয়, 6/12। এটা তো বেসিক জিনিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো পেরে গেল, কিন্তু এগুলো জেনে রাখতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কি বলছে, বলছে তোমার ড্রয়িং, যেটা বলছিলাম, যেই উদাহরণ দিচ্ছিলাম, না কোনো একজন পার্টনার ড্র করেছে, কত টাকা বললাম উদাহরণ, 10,000 টাকা। কোনো পার্টনার ড্র করেছে 10,000 টাকা। ঠিক আছে, দুটো সিচুয়েশন আমার কাছে অ্যারাইজ হয়েছে, দুটো সিচুয়েশন, একটা কেস 1 আর একটা কেস 2। একদম পুরো ক্লিয়ার করে দেবো কিরকম কিরকম সিচুয়েশন তোর কাছে আসতে পারে। ঠিক আছে, ফার্স্ট সিচুয়েশন বলছে কি, at the rate 10%, এটা বলেছে। ফার্স্ট সিচুয়েশন বলছে at the rate 10%, সেকেন্ড সিচুয়েশন কি বলেছে, at the rate 10% পার annum। ঠিক আছে, একটা বলেছে 10% আর একটা বলেছে 10% পার annum। ঠিক আছে, পার অ্যানাম মানে কি, আমরা যখন ডেপ্রিসিয়েশন করতাম আমরা শিখেছিলাম, ডেপ্রিসিয়েশনের সময় বলেছিলাম যখন অঙ্ক আসতো, শুধু 10% আর 10% পার অ্যানাম। ঠিক আছে, তো এখানে 10% বলেছে, কিন্তু কবে টাকা তুলেছে কিছু বলেছে না, কবে টাকা তুলেছে কিছু বলেনি। ঠিক আছে, তো এখানে এর অ্যানসারটা কি হবে, 10,000 ইনটু 10%, 1000 টাকা। এখানে কি হবে, 10,000 ইনটু 10% ইনটু 6/12। তার মানে পার অ্যানাম যদি কোনো কোশ্চেনে দিয়ে দেয় তাহলে সেখানে মান্থলি বেসিসে ক্যালকুলেশন হয়, কিন্তু যেখানে পার অ্যানাম নেই সেখানে মান্থলি বেসিসে ক্যালকুলেশন হবে না। ঠিক আছে, তো কি বললাম বুঝতে পেরেছি, শুধু 10% দিয়েছে, জানার দরকারই নেই কবে টাকা তুলেছে। আমার কথাটা বুঝতে পারলি তো? এখানে এখন কিছু কিছু কোশ্চেন হতে পারে, স্যার কোশ্চেনে ধরুন বলে দিয়েছে কোনো পার্টনার টাকা তুলেছে, ধরুন 1/4 টাকা তুলেছে, 1/4, বুঝতে পারছিস তো, কবে, এপ্রিল মাসের 1 তারিখে টাকা তুলেছে, আর ইয়ার এন্ড হচ্ছে সাপোজ ডিসেম্বর মাসে। দেখ ভালো করে ক্লিয়ার কর, মানে মাথার মধ্যে নিয়ে আসতে হবে কোশ্চেনটা। ধর আমার ইয়ার এন্ড হচ্ছে ধর 31 ডিসেম্বর, কবে, 31 ডিসেম্বর, আর শুরু হয়েছিল কবে, ধর 1/1। ঠিক আছে, টাকা ধর তুলেছে এই তারিখে, স্যার কবে, একসাথে, সাপোজ একসাথে, আমি 1/4 বাদ দিলাম, ধর একসাথে টাকা তুলেছে, এই দিন টাকা তুলেছে, তাহলে ইন্টারেস্ট কতদিন নেবে, এই কদিনের ইন্টারেস্ট নেবে, ক মাসের হচ্ছে এখানে, স্যার 6 মাসের ইন্টারেস্ট হচ্ছে। ঠিক তো, 6 মাসের ইন্টারেস্ট হচ্ছে, বুঝতে পারছিস তো? এবার কোশ্চেনে দেখতে হবে 10%টা কি দিয়েছে, পার অ্যানাম দিয়েছে কি পার অ্যানাম দেয়নি। যদি পার অ্যানাম দেয় সেখানে হবে 6/12, আর যদি পার অ্যানাম না দেয় সেখানে 6/12 হবে না। তার মানে পার অ্যানাম যেখানে থাকবে সেখানেই মান্থের ক্যালকুলেশন হবে, যেখানে পার অ্যানাম নেই সেখানে মান্থের ক্যালকুলেশন হবে। আমি এটাই বলতে চাইলাম, বুঝতে পারলি তো কি বললাম? তার পরীক্ষায় অঙ্ক দিয়েছে ইন্টারেস্ট অন প্রাইস, বলেছে অ্যাট রেট 10%, তো ডাইরেক্ট চাপিয়ে দিই, কোনো মান্থের ব্যাপার নেই। তো কিছু কিছু জিনিস তোর সঙ্গে খেলতে পারে, এগুলোকে খেলা বলে। ঠিক আছে, ও বলে দিল টাকা তুলেছে এই তারিখে টাকা তুলেছে, কিন্তু তোকে পার অ্যানাম বললো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাই হবে। বুঝতে পারছি গল্পগুলো, এগুলো ট্রিকি, এগুলোকে ট্রিকি বলে, এগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে কোশ্চেন, কখনো ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে। তো এই জিনিসটা বুঝতে পারলি, লাইনটার মানে বুঝেছিস, এই লাইনটার মানে বুঝেছিস, যদি শুধু 10% থাকে আমার দরকার, জানার দরকারই নেই কবে টাকা তুলেছে, শুধু 10%। কিন্তু যদি পার অ্যানাম থাকে তাহলে জানতে হবে কবে টাকা তুলেছে। স্যার কোশ্চেনে তো বলেনি কবে টাকা তুলেছে, তাহলে যদি না বলে দেয় কি ধরে নেবো, বছরের মাঝখানে টাকা তুলেছে, তাই জন্য 6/12। ক্লিয়ার হয়ে ব্যাপারটা? তো এটা 1000-এর হাফ 500 টাকা। এইগুলো ছোট ছোট জিনিস তোর মাথায় রাখতে হবে, কিন্তু এট দা এন্ড যখন পরীক্ষা দিতে যাবি তার আগে এগুলো অনেক সময় মাথায় থাকে না, তার জন্য অঙ্কে অনেক ভুল বেরিয়ে যায়। ঠিক আছে, তো বুঝতে পারলি তো? এটা বেসিক জিনিস বললাম। এবার আমি রেগুলারলি বলছি, আলোচনা করছি। এটা টোকার দরকার ঢুকে নে, তারপর মুছবো আমি। ঠিক আছে, দেখ একটা অঙ্ক দিয়েছি ইরেগুলার বেসিসে, ইরেগুলার পরীক্ষা থাকতেই পারে, ইরেগুলার কম থাকে বাট থাকতে পারে, কম থাকে কিন্তু থাকতে পারে, ইরেগুলার বেসিস। আচ্ছা, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম বলেই তো না, যে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় বলতো না, ট্রেডিং পিরিয়ড যখন করতাম ফর দা ইয়ার এন্ড বলতো না, অর্থাৎ অ্যাকাউন্ট কোনো কোম্পানি বা কোনো ফার্ম অ্যাকাউন্টটা কবে এন্ড করবে তার ডেট বলেই তো, যে 31 মার্চে এন্ড করবে বা 31 ডিসেম্বর এন্ড করবে বলতো তো, কোশ্চেনে বলতো তো। এরকমই কোশ্চেনে বলেছে অ্যাকাউন্টিং ইয়ার এন্ড হচ্ছে 31 মার্চ, অর্থাৎ ওই দিনই সমস্ত হিসাবপত্র করে। কোন দিন এন্ড বলছে অ্যাকাউন্টিং ইয়ার? 31 মার্চ। আচ্ছা, কেস 1 তিনটে কেস বলেছি, কোনো পার্টনার টাকা ড্র করেছে 10,000 টাকা, একটা কেসে 10,000, একটা কেসে 20, একটা কেসে 40। ঠিক আছে, কেস 1 বলছে টাকাটা তুলেছে কবে, জুলাই মাসের 1 তারিখ। কেস 2 বলেছে ডিসেম্বরের 1 তারিখ। কেস 3 বলেছে
31 মার্চ টাকা তুলেছে। তার মানে বুঝতে পারলি কোন কোন দিন টাকা তুলেছে। তাহলে এই টাকাটা তোলা দেখে বল এটা কি রেগুলার না ইরেগুলার? এটা ইরেগুলার। রেগুলার হলে কি হতো? রেগুলার হলে এরকম 1 জুলাই বলতো না, ও বলতো প্রতি মাসের 1 তারিখ, এটা হলো রেগুলার বলতো। বা বলতো প্রতি মাসের 15 তারিখ, বা বলতো প্রতি মাসের 31 তারিখ। বুঝতে পারছিস কি বলছে? এটাকে রেগুলার হবে। রেগুলার মানে কি প্রতিদিন নিয়মিত হবে। এটা কি প্রথম কেস, এটা কি নিয়মিত নাকি একবারই টাকা তুলেছে? এটা কি ইরেগুলার হবে। বুঝতে পারলি রেগুলার ইরেগুলার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি? রেগুলার করবো, এরপরে রেগুলার করবো। রেগুলার হলে বলে দেবে প্রতি মাসে, ঠিক আছে, প্রতি মাসের শুরুতে বা প্রতি মাসের মাঝে বা প্রতি মাসের শেষে, বা বলতে পারে প্রতি কোয়ার্টারের শুরুতে, প্রতি কোয়ার্টারের মাঝে, প্রতি কোয়ার্টারের শেষে। কোয়ার্টার সব বুঝিয়ে দেবো, সব কোন চিন্তা নেই। এটা ইরেগুলার হবে। এবার দেখতে হবে আরে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন তখনই করবো যদি রেট বলে দেয়। রেট বলেছে কি বলেছে দেখ, এখানে পার অ্যানাম বলে দিয়েছে, দেখেছিস তো, একটা 10% পার অ্যানাম। তো দেখ কি করে করবো, এই কেসটা একটা করে কেস করবো, একটা করে কেস। আমি সব টাইম লাইন বারবার করে বলছি, টাইম লাইন ড্র করে করবো। দেখ আচ্ছা এখানেই করি কেস 1 এর টাইম লাইনটা। ইয়ার-এন্ড কবে বলেছে বল আমাকে, বল ইয়ার-এন্ড কবে বলেছে? 31 মার্চ। এখানে 31 মার্চ। তাহলে শুরু কবে ছিল? 1/4। টাকা তুলেছে কবে? টাকা তুলেছে কবে? 1 জুলাই। 1 জুলাই মানে কোন সময়? 1/7। তাহলে ইন্টারেস্ট কতদিনের নেবে? এখান থেকে এই পিরিয়ডের ইন্টারেস্ট নেবে। তো এখান থেকে এখানে ক মাস হয়? 6 মাস হয় না, 9 মাস হয়। 9 মাস হয়, গুনে দেখ 9 মাস হয়। গুণ না, আরে গুণ না, 7 থেকে এটা 3 বলে যদি 12 হতো তাহলে 6 মাস। তাহলে এটা 9 মাস হচ্ছে। 9 মাসের ইন্টারেস্ট রেট কি করে ক্যালকুলেট করব দেখ, এখানে দেখিয়ে দিচ্ছি। কত টাকা তুলেছে? 10,000 টাকা। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10% মানে 10/100 ইনটু 9/12 হয়ে গেল। ক্যালকুলেট করে দেখে দেবো কি হবে। বোঝা গেল প্রথম পয়েন্টটা? তাহলে 10,000 10% কত? 1000। 1000 ইনটু 9/12 কত হচ্ছে? 750। ঠিক আছে। সেকেন্ড কেস আবার ডায়াগ্রাম করি, টাইম লাইন ড্র করি। টাইম লাইন ড্র করলে আমাদের কখনো ভুল হবে না। 31/3 এখানে 1/4। পরে টাকা তুলেছে কবে? স্যার 1 ডিসেম্বর। তাহলে এটা কোন সময়? তাহলে ইন্টারেস্ট কতদিনের চার্জ করব? 4। 12 1 2 3 4 মাস। এখানে 4 মাসে ইন্টারেস্ট চার্জ করব 4 মান্থ। ঠিক আছে। কত টাকা? 20,000 ইনটু 10% ইনটু 4/12 কত টাকা? পড়ে দেখ 667। কি বুঝতে পারছিস তো ব্যাপারটা? দেখ তোরা কিন্তু এই কোশ্চেনটা করিস না যে স্যার ইন্টারেস্ট, আরে যেদিন টাকা তুলেছিস তার আগে ইন্টারেস্ট চার্জ করবি না পরে ইন্টারেস্ট চার্জ করবি? পরে চার্জ করবি। আরে তুই যেখানে কারো থেকে লোন নিস তো লোন নেওয়ার আগে ইন্টারেস্ট নেবে নাকি লোন নেওয়ার পরে নেবে? পরে নেবে। সুতরাং আফটার, এই কথাটা মাথায় রাখতে হবে। লাস্ট কেস, কেস 3। 31 মার্চ ইয়ারে শুরু ছিল 1/4। টাকা তুলেছে কবে? মানে এই দিনই টাকা তুলেছে। বল ক মাসে ইন্টারেস্ট চার্জ করব? কোনো ইন্টারেস্টই নেব না। আরে বছরের শেষ দিনে টাকা তুলেছে, একদম শেষ দিন। আরে ক মাসে ইন্টারেস্ট নেব? একদিনও তো হয়নি, ইন্টারেস্ট কি করব? কোনো ইন্টারেস্ট হবে না। তাহলে এই ইন্টারেস্ট 0 হবে। বুঝতে পারলি? মাথায় ঢুকে এটা টুকেলে যেমন যেমন ভাবে ডায়াগ্রাম দিয়েছি টুকেলে বুঝতে সুবিধা হবে। দেখ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা লিখেছি এখন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা। এমসিকিউ বল, এসএকিউ বল বা লং কোশ্চেনের অঙ্ক বল, সব জায়গার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা কেউ কি করে সবাই? রট্টাফিকেশন বুঝিস? রট্টাফিকেশন কাকে বলে? মুখস্থ করা। রট্টাফিকেশন মানে মুখস্থ করা। সবাই এটা মুখস্থ করে চলে যায়, এই চারটা মুখস্থ করে চলে যায়, কিন্তু মুখস্থ করতে ভুলে যেতে পারে না। হ্যাঁ ভুলে যায়, মুখস্থ করতে ভুলে যায়। তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে সিলেবাস থাকে সেখানে শুধু বলে কি টিচাররা বলে এটা মুখস্থ করে যাও আর কিছু করতে হবে। আমি যে কোনো জিনিস বলে দিতে পারবো, সে এটা বলুক বা এটা বলুক বা এটা বলুক। ঠিক আছে তো? টেকনিক আছে, টেকনিক আছে। তো ধর আমি এখন কি করবো, ইরেগুলার তো আগের থেকে করে দিলাম, এবার করবো রেগুলার। আজ পুলিশ আমি কি বলছি, বারবার বলছি তোদের যে পিএলএফ এর অঙ্ক দেবে রেগুলারই দেবে, ইরেগুলার দেয় না। ইরেগুলার সারা বইগুলো একটা বা দুটো অঙ্ক আছে, সব রেগুলার। ভরে ভরে রেগুলার অঙ্ক আছে। দেখ রেগুলার বেসিসে টোটাল ড্রয়িংস তো বুঝতেই পারছিস, বলে দেবে এত টাকা ড্র করেছে। রেট আরে এটাও তো বলে দেবে, বলবে না কোনটা। এই যে এভারেজ টাইম বাই 12, আরে বাই 12 তো ফিক্স, তুই 12 দিয়ে ভাগ করতেই পারবি, সমস্যা কোথায়? এভারেজ টাইম নিয়ে, তাই তো? সমস্যাটা কোথায়? এভারেজ টাইম নিয়ে। তো এভারেজ টাইমটা কি করে বের করতে হয়? কি লিখেছি ফর্মুলাটা দেখ। ধর সত্যি কথা বলতে আমি মুখস্থ করতে পারি না, আমি মনে রাখতে পারবো না, আমি মুখস্থ করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে যারা মুখস্থ করতে পারবে না, যারা বুঝতে চায় তাদের জন্য এই ফর্ম্যাট। আর কেউ যদি বলে না না আমি মুখস্থ করতে পারি, মুখস্থ বিদ্যা খুব ভালো, মুখস্থ করে নিন,
তো আমার মনে হয় মুখস্থ করা হচ্ছে বোঝা খুব বেটার, ঠিক আছে? তো কি লেখা আছে? এভারেজ টাইম বের করার নিয়মটা কি? টাইম লেফট, কি লেখা আছে? টাইম লেফট। লেফট মানে কি? লেফট মানে কি? এলইএফটি লেফট মানে কি বল, বুঝতে পারবি? বাকি আছে, বাকি আছে। টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস মানে প্রথম ড্রয়িং করার পর ক মাস বাকি আছে, কতটা টাইম বাকি আছে, প্রথম ড্র করার পর কতটা টাইম বাকি আছে, প্লাস টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িংস, লাস্ট ড্রয়িং করার পর কতটা টাইম বাকি আছে, ডিভাইডেড বাই 2, ডিভাইড বাই 2। দেখ কি এই ফর্মুলা দেখে তুই বুঝবি না বা না বুঝবি, আমি একটা টপিক বোঝাবো তুই বুঝে যাবি। দেখ একটা একটা করে বোঝাচ্ছি। আমি কি বলেছিলাম? টাকাটা তুলতে পারি বিগিনিং, বিগিনিং মানে কি? মিডিল মানে মাঝে, এন্ড মানে শেষ। কবে শুরু, কবে মাঝে, কবে শেষে? মান্থলি। একটা একটা করে বলি। মান্থলি ক্লিয়ার করবো, তারপর কোয়ার্টারলি বোঝাবো, তারপর হাফ ইয়ারলি বোঝাবো। মান্থলি, মাসের শুরুতে টাকা তুললে 6.5 হয়, মাসের মাঝে টাকা তুললে 6 হয়, মাসের শেষে টাকা তুললে 5.5 হয়। প্রশ্ন হলো স্যার আপনি তো বললেন লিখে দিলেন, কিন্তু কোথা থেকে আসলে কি করে বেরোলো? কি করে বেরোলো 6.5, 6, 5.5? সবাই মুখস্থ করে। তোকে জিজ্ঞাসা করবি যে মাসের শুরুতে টাকা দিলে কি হয়, ও বলবে যে মাসের শুরুতে 6.5, মাসের মাঝে 6, মাসের শেষে হলে 5.5। কিন্তু কারণটা কি বলতে পারবেন? বলে কেন আমাদের তো স্যার বলেই দিই যে 6.5, 6, 5.5 হয়, এটাই তো কারণ। এর কি কারণ আছে? এর পেছনে কারণ আছে। এই কারণটা জানার জন্য তোকে এই জিনিসটা একটু জানতে হবে। এভারেজ টাইম, এভারেজ টাইম বের করার কি বললাম ফর্মুলাটা? আরে কিছুই না, তুই অত লেখা ইংলিশ করতে হবে না। প্রথম টাকা তোলার পর কতদিন পড়ে আছে, দিন বা মাস যা বলবি, আর শেষ টাকা তোলার পর কতটা টাইম, বাই 2 এভারেজ। দেখ কি করে করবো। ধর কি লিখেছি? মান্থলি মানে মাস, বিগিনিং মানে শুরু, প্রতি মাসের শুরুতে টাকা তুলবি। প্রতি মাসের শুরুতে মানে কবে টাকা তুলছে? আমি কি ধরে নিচ্ছি? এই অঙ্কটার খাতিরে ধরে নিচ্ছি আমার ইয়ার হচ্ছে জানুয়ারি থেকে শুরু হয়, 31শে ডিসেম্বর শেষ হয়। বুঝতে পারছিস? এটা হচ্ছে আমার পিরিয়ড, ক্যালেন্ডার তো ইজি হয়ে যাবে। আমি টাকা তুলেছি প্রতি মাসের শুরুতে, মানে 1-1 তুলেছি, ঠিক আছে? 1-2 তুলেছি, 1-3 তুলেছি, 1-4 তুলেছি। কি বুঝতে পারছিস তো? এইভাবে আমি তুলেছি টাকা, ঠিক আছে? প্রতি মাসের শুরুতে টাকা তুলেছি, প্রতি মাসের শুরুতে টাকা। বুঝতে পারছিস কি বললাম? তো প্রতি মাসের শুরুতে ধর এই তারিখে 1-1 টাকা তুলেছি, 1-1 ধর একদম 1 তারিখে টাকা তুলে দিয়েছি। তাহলে আমার হাতে আর ক মাস পড়ে আছে? মাথা খারাপ হয় কিছু নেই। দেখ তোরা ভাবছিস কি বলছি তোরা বুঝতে পারছিস না। ধর টাকা তুলেছি, প্রথম টাকা তুলে জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে আর ক মাস আমার হাতে পড়ে আছে? এখনো পুরো 12 মাস পড়ে আছে না? পুরো 12 মাস পড়ে আছে কি পড়ে আছে না এটা বল। স্যার পড়ে আছে, 12 মাস পড়ে আছে, 12 মাস। প্লাস লাস্ট টাকা তুলছি কবে? লাস্ট টাকাটা তুলছি কবে? একদম বল, লাস্ট টাকা তুলছি, লাস্ট শেষ ড্রয়িং করছি কবে? একদম মাসের শেষে, মানে একদম মাসের শেষে, মানে কি বললাম ডিসেম্বর মাসের 1 তারিখে লাস্ট টাকা তুলছি, ডিসেম্বর মাসের 1 তারিখে। তাহলে ক মাস পড়ে যায়? 1 মাস। তাহলে 12 + 1 13 বাই 2 মানে কত হচ্ছে? 6.5। ও বুঝতে পারলি? এটা হচ্ছে কনসেপ্ট, আর কিছু না, ঠিক আছে? এইভাবে তোকে এগোতে হবে, ধরে এগোতে হবে, মিডিলটা, ঠিক আছে? এবার ধর আমি বলছি ধর মিডিলটা বলবো, ধর লাস্টের 10 করে 1 ডিসেম্বর, এরকম ডট ডট করে। এখন আমার তো সব দরকার, দেখ ভালো দেখ লাস্টের 5.5 কি করে হবে, ঠিক আছে? এইভাবে তোকে ধরে দেখতে হবে। তারপর তুই এইভাবে কোয়ার্টারলি করে দেখতে হবে, এইভাবে তোকে হাফ ইয়ারলি সব করে দেখতে হবে। করে এমনি বোঝা যায় না, বোঝার কিছু নেই। তো 5.5টা তুই বুঝতে পারছিস। তো এখানে কি বলছে, এটা কি করলাম? এবার যদি তুই বলি এন্ডেরটা, এন্ড মানে কি? প্রতি মাসের শেষে টাকা তুলছি, প্রতি মাসের শেষে টাকা তুলছি। আর প্রতি মাসের মাঝের ঘর এটা, শেষের ঘর এটা। ধর প্রতি মাসের শেষে টাকা তুলছি, প্রতি মাসের শেষে। ধর এই তারিখ যদি বলি, এই তারিখের শেষে টাকা তুলছিস, বল না আমাকে, বল কোশ্চেনের অ্যান্সারটা দে। আমি জানুয়ারি মাসের 1 তারিখে টাকা তুলছি, মানে বিগিনিং। আমি জানুয়ারি মাসের 15 তারিখে টাকা তুলছি, এটা মিডিল। আর আমি জানুয়ারি মাসের 31 তারিখে টাকা তুলছি, এটাকে কি বলে? এন্ড। বুঝতে পারছিস? ডেটটা বুঝতে পারছিস তো? তো এন্ড ডেটটা যখন জিজ্ঞাসা করলেই বলি। তাহলে প্রথম টাকা তুলেছি কবে স্যার? 31শে জানুয়ারি। তাহলে ক মাস পড়ে আছে আমার? 11 মাস। লাস্ট টাকা তুলছি কবে? 31শে ডিসেম্বর। তাহলে ক মাস পড়ে আছে? 0 মাস। তাহলে কত হলো? 5.5 হলো তো? এবার 15 তারিখ বলছি, কবে টাকা তুলেছি? 15ই জানুয়ারি। তাহলে ক মাস পড়ে আছে কেউ বলতে পারবি? 11.5 মাস। 11.5 মাস পড়ে আছে, 11.5 মাস পড়ে আছে। লাস্ট টাকা তুলছি কবে? 15ই ডিসেম্বর। তাহলে ক মাস পড়ে আছে? হাফ মাস।
তাহলে কত হচ্ছে 12/2 করলে 6 মাস। বুঝলি খুব কঠিন জিনিস কি এটা, কিছুই নেই কিন্তু এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে তুই এইগুলো পড়ে দেখতে পারিস, পরেরটাই যদি করিস ঠিক আছে, যদিও দরকার নেই তবু দেখে নে, দেখবি এটাই হবে 6.5 বেরো, পড়ে দেখ না, একটা করে দেখ, একটা তো করে দেখ। টাকা তুলেছিস কবে? হ্যাঁ বল। 1 তারিখে, মানে কমাস পড়ে আছে আর 11 মাস। লাস্ট তুলছিস কবে? ডিসেম্বরের 1 তারিখে, তাহলে কমাস পড়ে আছে 12/2 6টা দেখছি, দেখি গন্ডগোল কেন হলো দেখে নিচ্ছি, বলে দিচ্ছি। মান্থলি মানে কি ছিল, প্রতি মাসের শুরুতে টাকা দিত। প্রতি মাসের শুরু মানে কি, জানুয়ারির 1, ফেব্রুয়ারির 1, মার্চের 1, এপ্রিলের 1, মের 1, জুন 1, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রতি মাসে 1 তারিখে টাকা। এটা হলে প্রতি মাসের শুরু। আর প্রতি মাসের মাঝে হলে কি হয়, প্রতি মাসের মাঝে হলে মানে প্রতি মাসের 15 তারিখে, ঠিক আছে। আর প্রতি মাসের শেষে হলে কি হবে, 31 বা কোনো মাসে 30 তারিখ, কোনো মাসে 28 তারিখ, তাই তো। 30, 31, 28 এই তো হয় মাসটা, ঠিক আছে। তো প্রথম পার্টটা বলছিস 6.5 কি করে হলো, ফর্মুলা এটা, এভারেজ টাইম বের করার নিয়ম। ধর ফার্স্ট টাকা দিলে জানুয়ারি মাসের 1 তারিখ, তাহলে কমাস পড়ে আছে 12 মাস। আর লাস্ট টাকা দিয়েছি 5 ডিসেম্বর, তাহলে কমাস পড়ে আছে 1 মাস। ওটার এভারেজ করব কত হলো 6, সরি 6.5। তারপর মিডিলটা টাকা তুলেছি কবে, প্রতি মাসের 15 তারিখ। ধর প্রথম টাকাটা তুলেছি কবে, জানুয়ারি মাসের 15 তারিখ, তাহলে ক মাস, 11.5 মাস। লাস্ট টাকা তুলেছি 15 ডিসেম্বর, কত মাস পড়েছে, হাফ মাস, তাহলে এটা করে 6 মাস, মানে 6 হলো। আর এই প্রথম টাকা তুলেছি কবে, 31শে জানুয়ারি, তাহলে ক মাস পড়েছে, 11 মাস। লাস্ট টাকা তুলেছি 31শে ডিসেম্বর, ক মাস পড়েছে, 0 মাস, তাহলে করে কত হলো 5.5। তাহলে মোটামুটি একটা জিনিসটা কনসেপ্ট মাথার মধ্যে ঢুকে যায়, মান্থলি নিয়মটা কি। মান্থলি যদি বিগিনিং হয় তাহলে কত হবে 6.5, যদি শেষ হয় সরি মাঝে হয় 6, আর শেষে হলে 5.5। এটা মাথার মধ্যে রাখবি। যদি কখনো ভুলেও যাস, ধর তুই ভুলে গেছিস অ্যাকচুয়ালি বিগিনিং এ কি হয়, গুলিয়ে ফেলেছিস, 6.5 না 5.5 গুলিয়ে ফেলছিস, 6.5 না 5.5 গুলিয়ে ফেলছিস, তখন একটু মনে মনে ক্যালকুলেট করে দেখে নিবি, কি বুঝতে পারলি তো, মুখস্থ করার দরকার নেই। তো মাথায় ঢুকলো, এটা কিন্তু পরীক্ষায় হেভি এমসিকিউ এই বছরও দিয়েছে, এই বছর অনেক এমসিকিউ দিয়েছে। বলেছে যে কোনো পার্টনার যদি টাকা প্রতি মাসের মাঝে টাকা ড্র করে তাহলে কি হবে, প্রতি মাসের শেষে হলে কত হবে, তখন হবে 5.5/5, শুরুতে হলে কত হবে 6.5 হবে, ঠিক আছে। বা তার পরীক্ষায় এমসিকিউ এরকম দিতে পারে যে, বা এসিকিউ দিতে পারে, বললো যে একজন পার্টনার ড্র করেছে 10,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 6%, এবং প্রতি মাসের শুরুতে টাকা ড্র করেছে, তো অ্যান্সার বের করে দিতাম। তখন কি হবে, 10,000 টাকা 6% প্রতি মাসে শুরু মানে 6.5/5, কিছুই না, শুধু জাস্ট একটু নিয়ম নিয়ম, অনেক কোশ্চেন পাবি এখান থেকে। তার মানে আমি কি বোঝালাম, এখন আমাদের মান্থলি ব্যাপারটা ক্লিয়ার করেছি, তাই তো, মান্থলি ক্লিয়ার করেছি। বললে স্যার আপনি কোয়ার্টারলি বলুন, তাহলে এখানে লিখছি কোয়ার্টারলি। কোয়ার্টারলি, ঠিক আছে। কেউ কি জানিস বছরে কটা কোয়ার্টার হয়? 4টে কোয়ার্টার হয়, বছরে 4টে কোয়ার্টার হয়। তাহলে এক একটা কোয়ার্টার কত মাস করে হয়, 3 মাস করে। কমন ব্যাপার, বছরে যদি 4টে কোয়ার্টার হয় তাহলে একটা কোয়ার্টার কত মাস করে হবে, 3 মাস করে হবে, তাই তো, একটা কোয়ার্টার 3 মাস করে হবে। তাহলে কি করবো, কোয়ার্টার লিখব। দেখ করছি, ভালো করে শোন, ভালো করে শোন, এই জায়গাটা বুঝবি কিন্তু, ডিস্টার্ব করবি না এখানে। ফার্স্ট কোয়ার্টার হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 মার্চ অবধি, বলতে পারি একটা কোয়ার্টার। তারপরে কোয়ার্টার 1 এপ্রিল থেকে 30 জুন অবধি। তারপরে কোয়ার্টার 1 জুলাই থেকে 7, 8, 9, 30 সেপ্টেম্বর অবধি। লাস্ট 1 অক্টোবর থেকে 31। কোনো ডাউট থাকলে বল, কোনো ডাউট থাকলে বল। বছরে 4টে কোয়ার্টার তোরা বলি, একটা কোয়ার্টার ক মাস করে, 3 মাস করে। বছরে তো 4টে কোয়ার্টার, একটা কোয়ার্টার 3 মাস করে। প্রথমটা কি হবে, জানুয়ারি থেকে মার্চ, তারপর এটা একটা কোয়ার্টার, তারপর এপ্রিল থেকে জুন, দুটো কোয়ার্টার, 2 নম্বর কোয়ার্টার, 3 নম্বর কোয়ার্টার জুলাই থেকে সেপ্টেম্বর, 4 নম্বর কোয়ার্টার অক্টোবর থেকে ডিসেম্বর। এটা সব এমনি, এটা অ্যাকচুয়ালি বোঝানোর কিছুই নেই, কি বোঝাবো, এটা তো বোঝানোর কিছু নেই, কিন্তু নরমাল ব্যাপার না, এটা সবাই জানে, এটা তো সবাই জানে। কোয়ার্টার ক মাস করে হয়, বছরে কোয়ার্টার, এক একটা কোয়ার্টার ক মাস হয়, 3 মাস হয়, একটা কোয়ার্টার 3 মাস হয়। আমাদের 12 মাসে 1 বছর, বছরে কটা কোয়ার্টার, বছরে 4টে কোয়ার্টার, ঠিক আছে, বছরে 4টে কোয়ার্টার। তার মানে 12 মাসে যদি 4টে কোয়ার্টার হয় তাহলে একটা কোয়ার্টার ক মাস, 3 মাস। তাহলে এরকম হিসাব করে দেখবি, জানুয়ারি থেকে মার্চ, তারপর এপ্রিল থেকে জুন, জুলাই থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বর।
হলো। তাহলে এখানেও তো তাই হবে, এখানেও তাই হবে, ভাবিস না, এখানেও কিন্তু এই ডেটগুলোই এখানে বসবে, এখানেও এই ডেটগুলোই বসবে, ঠিক আছে তো? কিন্তু প্রথম কোয়ার্টার, কিন্তু টাকাটা তুলছি কবে? টাকাটা তুলছি কবে বল? টাকাটা তুলছি কবে? আরে কি বলেছে এখানে? প্রতি কোয়ার্টারের শুরুতে টাকা তুলছি, মানে এক একেই টাকা তুলছি, ঠিক আছে? এখানে 1/4 টাকা তুলছি, এখানে 1/7 টাকা তুলছি, এখানে 1/10 তুলছি, মানে এই কোয়ার্টার টাকাটা আমি 1/1 তুলছি। স্যার নিয়ম কি তাহলে? এইটার কথা বলছি, প্রথম কেসটা বলছি, বিগিনিং তো প্রথম কেসটা বলছি। তো আমি টাকাটা তুলেছি কবে? 1/1। তাহলে ক মাস পড়ে আছে এখনো? দেখ বলেছে টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িং, প্রথম টাকাটা তোলার পর ক মাস পড়ে আছে আমার হাতে? প্রথম টাকাটা তোলার পর ক মাস পড়ে আছে? 12 মাস পড়ে আছে। তো বুঝতে পারিস মনে? আরে নাম বলতে বলে আমাকে বল ভাই, আমাকে বল। দেখ না এখানে প্রথম কোয়ার্টার কোনটা? এটা ফার্স্ট কোয়ার্টার। তো ফার্স্ট কোয়ার্টার টাকাটা কবে তুলেছে, কোন ডেটে তুলেছে? দেখ 1/1 তুলেছে। 1/1 টাকা তোলার পর ক মাস পড়ে আছে? 12 মাস লিখলাম প্লাস, ঠিক আছে? তারপর লাস্ট টাকাটা তুলেছে কবে? এই যে এরকম করে 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 করতে করতে এই লাস্ট কোয়ার্টার টাকাটা, লাস্ট কোয়ার্টার 1/10 টাকা তুলেছে স্যার 1/10। তাহলে ক মাস পড়ে আছে? 3 মাস। 3 মাস ডিভাইড বাই 2, 15 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7.5। আমি আবার বলছি, চল আবার বলছি, তোরা বুঝতে পারছিস না হয়তো। এই দেখ আমি আবার বলছি, এখানে মুছলাম, এখানে মুছলাম, কিছু ভুললাম, মুছলাম, আবার বলবো। বছরে 4টে কোয়ার্টার হয়, এই কোয়ার্টার গুলো নিয়ে কোনো সমস্যা নেই, কোয়ার্টারে তো কোনো সমস্যা নেই। তা কি বলেছে এখানে? বলছে কোয়ার্টার বিগিনিং। কোয়ার্টার বিগিনিং মানে প্রতি কোয়ার্টারের শুরুতে তুলছিস। কোয়ার্টার বিগিনিং মানে কি? আচ্ছা মান্থ বিগিনিং মানে কি? মাসের শুরু। কোয়ার্টার বিগিনিং মানে কোয়ার্টারের শুরু। তো বল না এটা তো একটা কোয়ার্টার, এর এই কোয়ার্টারের শুরুতে টাকা তুলছিস, তাহলে কোন তারিখে তুলবি? এই তারিখে তুলবি না এই তারিখে তুলবি? 1/1। এটাই তো বলছি 1/1 তুলবি। তাহলে 1/1 তুললে এখনো কত মাস পড়ে আছে? তার এই তারিখে টাকা তুলবি, ক মাস পড়ে আছে? 12 মাস পড়ে আছে না? এটাই করছি, 12 মাস পড়ে আছে। তারপর লাস্ট টাকাটা তুলবি কবে? 1/10 শেষ কোয়ার্টারে তুলবি, শেষ কোয়ার্টারে, তাই না? এখানে কি টাইম লেফট আফটার ফার্স্ট টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িং, লাস্ট ড্র করবি কবে? লাস্ট কোয়ার্টারে। তো লাস্ট কোয়ার্টার টাকা তুলবো কবে? তুই এখন তুই লাস্ট কোয়ার্টার তো এটা টাকা তুলবি, তুই বলছিস স্যার 31/12। আরে 31/12 তো শেষে টাকা তুলবি। আমার কোশ্চেনটা কি? প্রতি কোয়ার্টারের শুরুতে টাকা তুলবো। প্রতি কোয়ার্টারের শুরু কবে? ঠিক আছে, এই কোয়ার্টার শুরু কবে? 1/10। তাহলে 1/10 টাকা তুলিস, ক মাস পড়ে যায়? 3 মাস। বুঝলি? 7.5 করে হলো। চ না এটাও কর না, এটাও কর না, একই তো কনসেপ্ট, একই কনসেপ্ট হবে এখানে। কনসেপ্টটা পুরো এটাই দেখে দেখে বলবি, ঠিক আছে? কিন্তু টাকাটা তুলবে কবে দেখে নে আগে। মিডিলে টাকা তুলছিস, ভালো করে বোঝ ভাই, ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় বুঝি। তুই কোনো তাড়াহুড়া করলেই ভুল হবে এখানে, তাড়াহুড়া করলেই ভুল হবে এখানে, খুব স্লোলি এগোতে হবে। এটা মাথায় ঢুকেছে, এটা মাথায় ঢুকেছে তো? আমি মিডিলটা বলবো। কিসের মিডিল করবো? মান্থের মিডিল নাকি কোয়ার্টারের? কোয়ার্টারের মিডিল। মানে প্রতি কোয়ার্টারের মাঝখানে টাকা তুলছে, প্রতি কোয়ার্টারের মাঝখানে। বল না এটা একটা কোয়ার্টার, প্রথম কোয়ার্টার, এই কোয়ার্টারের মিডিল কোনটা? ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। একদম ঠিক বলেছি, প্রতি কোয়ার্টারের মাঝখানে। এই যে কোয়ার্টার জানুয়ারি থেকে মার্চ অবধি একটা কোয়ার্টার হচ্ছে, এই কোয়ার্টারের মিডিল কোনটা? ফেব্রুয়ারির 15 তারিখ। হ্যাঁ কি না? ব্যাস, যদি হ্যাঁ বলিস তাহলে ঠিক আছে। 15ই ফেব্রুয়ারি টাকা তুলছি। তা 15ই ফেব্রুয়ারি টাকা তুলি, তাহলে আর ক মাস পড়ে আছে? জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি 15 দিন চলে গেল, 1.5 মাস চলে গেল, রইল কত? 11.5 মাস, 10.5 মাস, 10.5 মাস। এখানে 10.5 মাস। প্রথম টাকা তোলার পর 10.5 মাস পড়ে আছে। লাস্ট টাকা তুলবো কবে? স্যার এই তো লাস্ট কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার কবে তুলবো? 15ই নভেম্বর। হ্যাঁ কি না? 15ই নভেম্বর। 15ই নভেম্বর তুললে ক মাস পড়ে আছে? 1.5 মাস। 1.5 মাস। ডিসেম্বর 1 আর নভেম্বর 1.5 মাস। তাহলে 10.5 আর 1.5 কত হয়? 12, 12কে যদি ভাগ করলে 6 হয়। দেখ কারো যদি তাও যদি বুঝতে অসুবিধা হয়, আমি আরো ভেঙে ভেঙে বলতে পারবো, কোনো সমস্যা নেই। আরো আরো লিখে 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 করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। খুবই ইজি কনসেপ্ট, খুবই ইজি কনসেপ্ট, ঠিক আছে? পরেরটা নিজে ভাব, নিজে ভাব। এই দুটো মোটামুটি মাথায় ঢুকে যায়, একটু মাথায় ঢুকে যেত। লাস্টেরটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, লাস্টেরটা দেখলে। তো বলছে কি, টপিকটার নাম কি? স্যার কোয়ার্টার, কোয়ার্টারের এন্ড। আচ্ছা কোয়ার্টারের এন্ড বল, তুই বল। প্রথম মানে ফার্স্ট কোয়ার্টারটা কি? পিরিয়ডটা বল, ফার্স্ট কোয়ার্টার পিরিয়ড কি? ওই যে 1/1 থেকে। হ্যাঁ মানে জানুয়ারি থেকে মার্চ, প্রথম কোয়ার্টার। বলছে প্রথম কোয়ার্টারের শেষে টাকা তুলছিস। প্রথম কোয়ার্টারের শেষ কবে? 31 দিনে টাকা তুলেছিস, তাই তো? তুই 31 দিনে টাকা তুলেছিস। 31 দিনে যদি টাকা তুলিস, আর ক মাস পড়ে আছে? 9 মাস। কি 1 মাস বলি? 9 মাস। তুই প্রথম কোয়ার্টারটা শেষ হচ্ছে, দেখ এই যে প্রথম কোয়ার্টার শেষ হচ্ছে কবে? এই তারিখে 31 তারিখ।
এই তারিখে শেষ হচ্ছে, এই তারিখে শেষ হচ্ছে মানে তুই প্রথম কোয়ার্টারের শেষে টাকা দিচ্ছিস, তাহলে 31/3 হয়ে গেল, তাহলে আর ক মাস পড়ে আছে? 9 মাস। এখানে 9 মাস লিখবো প্লাস লাস্ট কোয়ার্টার শেষ হচ্ছে কবে? 31 ডিসেম্বর। এই 31 ডিসেম্বর। তাহলে টাকা তুলছি কবে? 31 ডিসেম্বর। তাহলে ক মাস পড়ে? 0 মাস। দেখে নে ভালো করে দেখ, এটা এমনি আলাদা করে টোকার কিছু নেই, জাস্ট আমি বোঝাচ্ছি এটা। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করে আমি বোঝাবো, তুই যদি বলিস আমি আবার প্রথম কি বলবো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ভালো করে মাথায় ঢুকিয়ে নে। ঠিক আছে, 7.5 7.5 6 4.5। ঠিক আছে, ভালো করে দেখে নে, ভালো করে বোঝ এটা। আচ্ছা দেখ, তাহলে কি বললাম আমি তোদের? মান্থলি শেখালাম, কোয়ার্টারলি শেখালাম, এবার হাফ ইয়ারলি শেখাবো। হাফ ইয়ারলি, এবার হাফ ইয়ারলি শেখাবো। এই যে এতক্ষণ যে তোকে বললাম না মান্থলি আর কোয়ার্টারলি, এটা ফুল ইয়ার নিয়ে কনসেপ্ট, মানে ফুল ইয়ার নিয়ে বোঝালাম, মানে 12 মাস নিয়ে বোঝালাম। এখানে হাফ ইয়ারলি মানে মানে এতক্ষণ যে 12 মাসের কনসেপ্টে বোঝালাম, এখানে 12 মাসের কনসেপ্টটা আসবে না, এখানে টোটালি 36 এত অবধি কনসেপ্ট। ঠিক আছে, 30 কিছু নেই, কঠিন না, একদম কঠিন না। ওটা তুই 12 মাসের কনসেপ্ট তোকে বোঝালাম, এটা বলবে হাফ কোশ্চেন বলে দেয় হাফ ইয়ারলি এন্ডে, হাফ ইয়ারলি এন্ড পরীক্ষা কোশ্চেন বলে দেবে হাফ ইয়ারলি এন্ডে। তো তোদের দেবে না, এটা বলছি তো সিবিএসসি আইএসসি বলে দেয়, তোদের বইতে নেই এরকম টাইপের অঙ্ক। তোকে আমি বলে দিচ্ছি, দেখ শোন, হাফ ইয়ারলি এন্ডে তার মানে কি? ঠিক আছে, হাফ ইয়ারলি এন্ডের ক্ষেত্রে কি হবে? টাকাটা তুলছিস কবে? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। তার নিয়ম কি স্যার? প্রথম টাকা তুলেছিস কবে? 1 1 1। টাকা তোলার পর ক মাস পরে? 6 মাস, একই না? আবার বলে দিচ্ছি, টাকাটা তুলেছি 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে টাকা তুলেছিস। আর তোর পিরিয়ড হবে কবে? মানে আমাদের এই দেখ না, টাকাটা তুলেছিস এই তারিখে, আর আমার তো 6 মাসের অঙ্ক করছে, তাহলে পুরো 6 মাসই তো পড়ে আছে। বুঝিস না? বললে বল, বারবার করে বলছি বল। আমি প্রথম টাকাটা তুলেছি কবে? প্রথম টাকাটা তুলেছি জানুয়ারি মাসের 1 তারিখে, কিন্তু আমার পিরিয়ড কি 12 মাসের পিরিয়ড না, 6 মাসের পিরিয়ড। তার মানে ক মাস বাকি আছে? জানুয়ারি পুরো বাকি, ফেব্রুয়ারি বাকি, মার্চ বাকি, এপ্রিল বাকি, মে বাকি, জুন বাকি, পুরো 6 মাস। 6 লাস্ট টাকা তুলেছি কবে? স্যার লাস্ট টাকা তুলেছি জুনের 1 তারিখে, তাহলে জুন মাসটা পুরো বাকি। তাহলে 6 + 1 7/2। ঠিক আছে, 3.5 হচ্ছে, তোমার লেখা ভুল আছে, বুঝিস তো? আমি করে দিচ্ছিলাম, তোমার লেখাটা ভুল আছে, 3.5 হবে, 5.5 হয়, 3.5। ঠিক আছে, লেখাটা ভুল ছিল। ঠিক আছে, বুঝতে পারলি 3.5 কি করে হলো? লেখাটা ভুল ছিল। ঠিক আছে, যাই হোক, এবার বল মিডিং। তাই টাকা তুলছি কবে? 15 জানুয়ারি, 15 ফেব্রুয়ারি, 15 মার্চ, 15 এপ্রিল, 15 মে, আর 15 জুন। তাই তো? কি বলছি? টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িং। প্রথম টাকা তুলেছি কবে? স্যার এই তারিখে তুলেছি, 15 জানুয়ারিতে টাকা তুলেছি। তা 15 জানুয়ারিতে টাকা তুললে আর ক মাস পড়ে আছে? 5.5। কে বললো 5.5? একদম ঠিক, 5.5ই হবে, 5.5ই পড়ে আছে, 5.5 মাস। লাস্ট টাকা তুলেছি কবে? স্যার 15 জুন। 0.5 5.5 কে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। ক্লিয়ার তো? কিছু আর এর সত্যি কিছু নেই, এটা হচ্ছে কনসেপ্ট, আর কিছু নেই। এন্ড লাস্ট টাকা তুলেছি কবে? স্যার টাকা তুলেছি ধরুন 31 জানুয়ারি, 31 ফেব্রুয়ারি হয় না, এটা হচ্ছে 28 ফেব্রুয়ারি। ঠিক আছে, তারপর 31 মার্চ, ঠিক আছে তো, 30 এপ্রিল, 31 মে, 30 জুন। এন্ড তো কবে টাকা তুলেছি? প্রতি হাফ ইয়ারলি এন্ডে, মানে এই তারিখে টাকা তুলেছি 31 জানুয়ারি, তাহলে ক মাস পড়ে আছে? 5 মাস। লাস্ট টাকা যদি 30 6, তাহলে 0 মাস, তাহলে 2.5 হবে। বুঝলি? এই তো কনসেপ্ট, এই হচ্ছে তো চার্ট। বোঝালাম তার কতটা টাইম নিয়ে বোঝালাম। অনেকে পুরো থরলি মুখস্থ করেছিল, কেন মুখস্থ করবো আমি? মানে যখন একটা জিনিস একটা সোজা ভাবে হয়, আমি কেন মুখস্থ করতে যাবো? এটা ফালতু সময় নষ্ট করবো না মুখস্থ। ওর জায়গায় আমি অন্য কোনো থিওরি পড়বো, বিজনেস স্টাডিজ পড়বো, ল পড়বো, ইকোনমি, এগুলো পড়বো। এগুলো কেন মুখস্থ করবো? এগুলো বুঝবো তো, বুঝতে পেরেছিস তো? এগুলো পুরো ঢুকে নেই, এরপর অঙ্ক করবো আমরা। দেখ কি বলেছে অঙ্কটা, এই এতক্ষণ যে আমরা আইওডি নিয়ে বোঝালাম, ইন্টারন্যাশনাল ড্রয়িংস, তার উপর একটা অঙ্ক দিয়েছি। ঠিক আছে, তো কি বলেছে কোশ্চেনটা পড়ে?
বলছে এ বি সি আর পার্টনার্স ইন এ ফার্ম, মানে একটা ফার্মের পার্টনার কারা কারা, এ বি সি, তিনজন পার্টনার। ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংস ইজ চার্জ এট 10% পার অ্যানাম। পেয়েছিস ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে দিয়েছি, রেট বলে দিয়েছি কত, 10% পার অ্যানাম। দেখ ভালো করে বলে দিই, পার অ্যানাম বলে দিয়েছি। ডিউরিং দ্য ইয়ার 1920, ঠিক আছে তো, কি বলেছে 1419 এ উইথড্র 8000 টাকা, এত তারিখে এ তুলেছে 8000 টাকা, এত তারিখে বি তুলেছে এত টাকা, এত তারিখে সি তুলেছে এত টাকা। প্রথম কোশ্চেন, এটা কি ড্রয়িংস বলেছে, রেগুলার না ইরেগুলার? এটা রেগুলার ড্রয়িংস নাকি ইরেগুলার ড্রয়িংস? রেগুলার ড্রয়িংস, তাই তো? তুই বললি রেগুলার ড্রয়িংস, তুই বললি ইরেগুলার। বল তোরা বল বল কেউ ইরেগুলার। যারা বললো ইরেগুলার তারাই একমাত্র ঠিক করেছে, এটা ইরেগুলার ড্রয়িংস। কেননা এ বলে দিয়েছে টাকাটা তুলেছে এত তারিখে, বি টাকা তুলেছে এত তারিখে, এখানে বলে দেয়নি যে ও টাকাটা তুলেছে মানে বিগিনিং অফ দা মান্থ, মানে প্রতি মাসের শুরুতে। মানে আমার কথা বুঝতে পারছিস? তুই পরের অঙ্কগুলো করলে বুঝতে পারবি। এটা কিন্তু রেগুলার নয়, এটা ইরেগুলার নয়, পার্টিকুলার একটা ডেটে টাকা তুলেছে। এরকম কি কোথাও বলেছে এ 1-4 টাকা তুললো, আবার 1-5, 1-6 এরকম কিছু বলেছে? এরকম কিছু বলেনি। এর পরের অঙ্ক আমরা পাবো, বলবো রেগুলার পেলে কিরকম ল্যাঙ্গুয়েজ আসবে তুই বুঝতে পারবি। এটা ইরেগুলারের অঙ্ক, ভালো করে বোঝ না ভাই। আমি টাকা তুলেছি এই মাসে, গেছি টাকা তুলে নিয়ে চলে গেছি। আর রেগুলার হলে কি প্রতি মাসেই টাকা তুলবো, প্রতি কোয়ার্টারে টাকা তুলবো, ঠিক আছে তো? তো ওরকম বলতে হবে। এখানে কি বলেছে বল স্যার? এখানে বলেছে এপ্রিল মাসের 1 তারিখে টাকা তুলেছে, বলেছে মে মাসের 1 তারিখে টাকা তুলেছে, বলে জুনের 1 তারিখে টাকা তুলেছে, বলেন। বলে দেবে অন্যান্য অঙ্ক হলে বলে দেয় যে কি বলবে স্যার, কেমন বলবে। ও এরকম ডেট বলবে না, সেক্ষেত্রে বলবে বিগিনিং অফ দা মান্থ, ও বলবে এন্ড অফ দা মান্থ, ও বলবে মিডিল অফ দা মান্থ, ও বলবে বিগিনিং অফ দা কোয়ার্টার, এন্ড অফ দা কোয়ার্টার, মিডিল অফ দা কোয়ার্টার, এরকম বলবে। বুঝতে পারলি তো? ওটা হচ্ছে রেগুলার, বুঝতে পারলি তো? এরকম বলবে। তো এটা ইরেগুলার অঙ্ক। ইরেগুলার নিয়ম কি ছিল স্যার? কত টাকা ড্র করেছে ইনটু রেট করুন, ইনটু টাইম বাই 12, টাইম নট এভারেজ টাইম, টাইম বাই 12। এভারেজ টাইম হয় রেগুলার আর শুধু টাইম হয় ইরেগুলার। তাহলে প্রথমে 1 টাকাটা করছি, কি করব ক্যালকুলেশন, আইওডি। দেখ আমি তো বড় লিখবো না, ছোট লিখবো। আইওডি বের করছি কার, এ, তারপর করব বি, তারপর করব সি। এ কত তুলেছে টাকা বল স্যার? এ তো তুলেছে 8000 টাকা। বি কত তুলেছে স্যার? বি তো তুলেছে 10000 টাকা। সি কত তুলেছে স্যার? সি তো তুলেছে 12000 টাকা। রেট কত করে? রেট কত করে চলছিল মার্কেটে? রেট সরি 10% চলছিল রেট, 10/100, 10/100, 10/100, টাইম বাই 12 হবে। তো বল না এ তুলেছে কবে টাকা স্যার? এ তো তুলেছে 1/4/19। একটা জিনিস পুরো ক্লিয়ার করে নে, আমার টাইম লাইন কি ছিল, টাইম লাইনের এন্ড কবে ছিল বল? এন্ড কবে ছিল? 31/3/2002। 31/3/2002 টাইম লাইন ছিল। শুরু কবে ছিল? 1/4/19। তাহলে আমি টাকাটা তুলেছি কবে? এ টাকা তুলেছে কবে স্যার? এ তুলেছে 1/4/19। তাহলে ক মাস হবে? ক মাস চার্জ করবে, ক মাসে ইন্টারেস্ট নেবে? 12 মাসে ইন্টারেস্ট নেবে। কি এগ্রি করিস কি এগ্রি করিস না? 12 মাসে ইন্টারেস্ট নেবে, তাহলে 12/12 হবে। বি কবে টাকা তুলেছে স্যার? বি টাকা তুলেছে 31/12/19। তাহলে ক মাস নেবে হচ্ছে ইন্টারেস্ট? 3 মাস, 3 মাস, 3 মাস, 3/12। আর লাস্ট সি কবে টাকা তুলেছে স্যার? ওর থেকে তো কোনো ইন্টারেস্ট নেবে না, মানে 31/3। তাহলে বুঝে গেছিস তো? 8000 10% 800 টাকা হবে। এটা হবে 10000 10% কত হবে? 1000, 1000 কে 4 দিয়ে হলো 250, ঠিক আছে? এটা 0, টোটাল কত হলো? 1050। তাহলে আমার ইন্টারেস্ট অন ড্রয়িং টোটাল কত হলো বল? 1050। তো আমাকে আবার পরীক্ষায় পিএলএফ করতে দিয়েছে। তো পিএলএফ করে দিতে, পিএলএফ আমি শর্টে দেখাচ্ছি, আমরা তো বড় বড় অঙ্ক পরের দিন করব। পিএলএফ 1050 কেজিতে, পিএলএফ পেছনে কর। যখন অঙ্ক করব আমরা কি করি না, বললাম তো কেইটা দি বাই আইওডি কত টাকা? 1050। বুঝতে পারলি তো? তার মানে তোর যখন পরীক্ষায় অঙ্ক দেবে এরকম অ্যাডজাস্টমেন্ট তুলে দেবে, অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবে, সেই অ্যাডজাস্টমেন্ট এরকম করে দেখানো। বুঝতে গেল? একটা অঙ্ক দেখে নে কিভাবে করলাম। দেখ কি বলছে, ওভি এন্ড বলবান আর পার্টনার্স ইন আ ফার্ম হু শেয়ার প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 4:3 অ্যাজ পার দেয়ার পার্টনারশিপ এগ্রিমেন্ট। ঠিক আছে তো? মানে ওভিক আর বলবান দুজন পার্টনার ছিল, ওরা বিজনেস করছিল এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছে কত? 4:3। আমি বলেছিলাম যদি প্রফিট শেয়ারিং রেশিও না বলে তাহলে পার্টনারশিপ এগ্রিমেন্টে কি বলেছে, কি করতে? ইকুয়ালি, মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে কি বললাম আমি আবার বলছি, এখানে যে বিজনেস করছে পার্টনারশিপ বিজনেস, পার্টনারদের নাম কারা কারা? অভিক আর বলবান, ঠিক আছে? এবং প্রফিট শেয়ারিং রেশিও বলে দিতে হবে। যদি বলে না দেয়া থাকে এগ্রিমেন্টে তাহলে আমরা ইকুয়াল ধরে নেব, ঠিক আছে? এটা রুল।
পরীক্ষায় বলে দেবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। যদি কোনো পার্টনারশিপের অঙ্ক করছিস, দেখা গেল রেশিও বলে দেয়নি, তোকে ইকুয়াল ধরে নিতে হবে। এটা রুল কিন্তু বলে দিলাম। তো বলবি স্যার রেশিও তো দেয়নি, তাহলে করার দরকার কি? না, 1:1 ধরে নিতে হবে। দুজন, যদি তিনজন পার্টনার থাকে 1:1, ঠিক আছে? Interest on drawings is to be charged at 8% per annum. বলে দিচ্ছি interest on drawings 8% per annum. Their drawings during the year 19 where A টাকা তুলেছে 40, B তুলেছে 24 respectively. Calculate interest on drawings. তাহলে কি কি বলেছে? পার্সেন্ট রেট বলে দিয়েছে। কিন্তু এই কোশ্চেনটা পড়ে বল, কোথাও কি কোশ্চেনে বলেছে কবে টাকা তুলেছে? ডেট বলেছে? ডেট বলেনি রে, ডেট বলেনি। আমি এই অঙ্কটা ইচ্ছা করে চুজ করেছি। যদি কোশ্চেনে ডেট বলে না দেয় সেক্ষেত্রে কি করে করব? আমি লিখেছিলাম যদি কোশ্চেনে ইন্টারেস্ট অন ড্রয়িংস এর ডেট বলে না দেয়া থাকে, কবে যে টাকাটা তুলছে, ডেট অফ ড্রয়িং যদি বলে না দেয়, তাহলে কি করতে বলেছিল? হ্যাঁ বল। বুঝলাম, 6 মাস। এভারেজ এভারেজ কি বলছে? যদি কোনো কোশ্চেনে বলে না দেয় কবে টাকা তুলেছে, তখন ধরে নেব মিডল অফ দা ইয়ার, বছরের মাঝখানে টাকা তুলেছে। বুঝতে গেল? শেষ অঙ্ক। এই কত টাকা তুলেছে? স্যার 40,000। কত পার্সেন্ট? 8% ইনটু 6/12, 1600 নাকি? 1600। বি কত টাকা তুলেছে? 24,000 ইনটু 8% ইনটু 6/12, 9 কত হচ্ছে? 960। টোটাল 2560। এটা কোথায় লিখবো জানিস তো? পিএল অ্যাপ্রোচ 8 এ বাই আইওডি বলে 2560। ওকে ভাই? দেখ কি বলে নেক্সট কোশ্চেন। মমতা এন্ড সীমা আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 2:1। মানে মমতা আর সীমা দুজন মিলে পার্টনারশিপ বিজনেস করছে, ওটার রেশিও ছিল 2:1। ঠিক আছে? বলতেই হবে রেশিও, না বললে ইকুয়াল। বারবার বলছি একটা কথা। অ্যাকর্ডিং টু পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনারশিপ এগ্রিমেন্টে কি উল্লেখ ছিল? ইন্টারেস্ট অন ড্রয়িংস এর উল্লেখ ছিল। কত পার্সেন্ট পাবে? এট এন্ড এভারেজ রেট 5% পার অ্যানাম। বলেন 5%, অনলি 5%। ঠিক আছে তো? দেয়ার ড্রয়িংস ডিউরিং কারেন্ট ইয়ার ওয়ার 36,000, 48,000। মানে মমতার ড্রয়িংস 36 আর সীমার ড্রয়িংস 48। বলি ক্যালকুলেট আইওডি। আইওডি বের করতে বলছে। ঠিক আছে? তাহলে এখানে সলিউশনে লিখবো আইওডি। ঠিক আছে? প্রথমে লিখবো মমতা। মমতা কত টাকা ড্র করেছে? 36,000। কত পার্সেন্টেজ? 5%। আর সীমা 48,000। কত পার্সেন্টেজ? 5%। করে দেন 3800 আর 2400, 1800 আর 2400, টোটাল 42। এটাই পিএল অ্যাপ্রোচ 8 এ বসে যাবে আইওডি। বুঝতে গেল? 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। ওকে নে দেখ অঙ্কটা দেখতে পাচ্ছিস তো? যে মীরা আর কমলেশ শেয়ারিং প্রফিট এন্ড লস ইকুয়াল। দেখ এখানে আবার রেশিও বলে দেয়নি, সেই ইকুয়ালি বলেছে। আমি তোরা বলতে স্যার রেশিও বলে যদি ইকুয়ালি বলবি, এরকম কোনো কথা নেই, নাও বলতে পারে। আমাকে অ্যাজাম্পশন করে নিতে হবে। ঠিক আছে? দেয়ার ড্রয়িংস ফর দ্য ইয়ার 2020 ওয়্যার অ্যাজ ফলোস। মীরা দুজন পার্টনার ছিল, মীরার ড্রয়িং গুলো বলেছে আর কমলেশের ড্রয়িং গুলো। ইন্টারেস্ট অন ড্রয়িং হয়ে 12% পার অ্যানাম। দেখেছিস কি লেখা আছে? পিএ বলছে বের করে দাও। তাহলে প্রথমে মিরার করো, তারপর কমলেশের করো। তো ধর কিভাবে করবো? করা তো যায় বিভিন্ন রকম ভাবে। দেখ তোরা করার চেষ্টা কর কিভাবে করতে হবে। দেখ ঠিক আছে? প্রথমে মিরারটা করছি। সলিউশন মিরা। প্রথমে ডেট লিখলাম, তারপর ক্যালকুলেশন লিখলাম, তারপর ডাইরেক্ট অ্যামাউন্ট করে দেব। বুঝলি? কোশ্চেন করিস না কেন এইভাবে করলাম? কেননা আগের অঙ্কগুলো একটাই ড্রয়িংস ছিল, তাই না? এখানে অনেকগুলো ড্রয়িংস আছে, এই জন্য আমি এরকম করে দিব। ঠিক আছে? তাহলে প্রথমে ডেট গুলো লিখে একটা করে 1 3 20। কত টাকা? 500 টাকা। তাই কত টাকা ড্র করেছে বল? 500 টাকা। কবে ড্র করেছে? 1 3 20। এক একটা করে আমার সঙ্গে করে ফেল, তাহলেই হয়ে যাবে। টাকা তুলেছে এই তারিখে 1 3 20। আর আমার ইয়ার এন্ড কবে ছিল? ডিসেম্বরে। তাহলে ক মাসের ইন্টারেস্টটা পাবো? 10 মাস। 10 মাস 1 3 ছিল। ও 1 3 আচ্ছা 10 মাস। রেট কত ছিল? 12%। 12/100 ইনটু 10/12। ক্যালকুলেট করে নেব পরে, অসুবিধা নেই। তারপর 1 7 20।
বুঝতে পারলি যে কি করলাম? বুঝেছিস তো? কোনো ডাউট থাকলে বলবি কিন্তু। 1/7 20 500 টাকা উইথড্র করেছি কবে? 1/7 20 তে। আচ্ছা 12% আগে বসিয়ে দে, তাহলে ক মাস হবে? এটা 6 মাস হবে, 6 পাই মাস করে দেবো, ক্যালকুলেট করে দেবো, ঠিক আছে? তারপর 1/9/20 তে কত টাকা? 400 টাকা, 12% বসিয়ে দে, কিন্তু কবে? 1/9/20 থেকে ডিসেম্বরে ক মাস হবে? 4 মাস হবে, 4/12। লাস্ট 1/11/20 তে কত টাকা? 300 টাকা, 12% হবে, ঠিক আছে? ক মাস হবে? 2 মাস হবে, 2/12 শেষ। জাস্ট ক্যালকুলেট করে দে, এটা হয়ে গেল। কোনো কি এখানে ভ্যারাইটিস আইটেম দিয়েছে, কঠিন তো না, আর অনেকগুলো আইটেম দিয়েছে, ঠিক আছে? তো এখানে ক্যালকুলেট করে বল কত হচ্ছে। এটা 50 টাকা প্রথমটা, এটা 30 টাকা, তারপর 16 টাকা, তারপর 6 টাকা, টোটাল 102 টাকা, ঠিক আছে? টোটাল 102 টাকা। 50 দিয়ে 80, 80 আর 22 কত হয়? 102। এটা মিরার করলাম। একই রকম ভাবে তোরা ইয়েরটা করবি, কার করবি? কমলেশ। এর পাশে করি কমলেশ। ডেট ক্যালকুলেশন, কমপ্লিশন নিয়ে নিয়ে কর আর টাইম হবে। দ্য ডেট কি কি ছিল? 1/4/20, 1/8/20, 1/9/20 আর 31/12/20। 1/4/20 তাই তো? কত টাকা? 700 টাকা, 12% ইনটু 1/4/20। তাহলে টাকাটা তুলেছে কবে? টাকাটা তুলেছে কবে? 1/4/20 তে, তাহলে 9 মাস হবে, তাই তো? 9/12। নেক্সট 1/8/20, 300 টাকা ইনটু 12%। টাকাটা তুলেছে কবে? 1/8 এ, তাহলে 1/8 থেকে ডিসেম্বর অবধি কত হচ্ছে? 8 9 10 11 12, 5 মাস, 5/12। এক 9/20 কত টাকা? 700 টাকা, 4/12 ইনটু 12% ইনটু 4/12 তুলবে, আর লাস্টেরটা তো কিছুই হবে না। বুঝতে পারলি তো কেন? টাকা তুললে পুরো বছরের শেষ দিন পর্যন্ত ড্রয়িং হবেই না। এটা করলাম না, ক্যালকুলেট করলাম না, হয়তো সময় নষ্ট করে লাভ নেই। এটা 63 টাকা, এটা কত হচ্ছে? 15 টাকা নাকি? আর এটা হবে কত? 28 টাকা। ক্যালকুলেট করে দেখে নিচ্ছ কত ঠিক করলাম। 63 আর 15 হচ্ছে 78, 78 আর 20 98, 98 আর 8 106, ঠিক আছে? তাহলে এর বেরোলো 102, এর বেরোলো 106, টোটাল ড্রয়িংস করে দিবি। পিএল অ্যাপ্রোকেটেড ইকুইন্টেশন ড্রয়িংস কত টাকা? 102 আর 106 মানে টোটাল এখানে রাখি দিচ্ছি 102 প্লাস 106 মানে 208 পিএল অ্যাপ্রোকেটেড। ওখানে এটা দেখ, এতক্ষণ আমরা কি করলাম? ইরেগুলার ড্রয়িংস করলাম, ইরেগুলার করলাম। এখন আমরা কি করব? এখন সব রেগুলার, এখন রেগুলার ড্রয়িংস এর একটা অঙ্ক করে দাও। কোশ্চেনটা কি বলে? রেগুলার হলে বলেছিলাম কি এরকম টাইপের কোশ্চেন। দেখ কোশ্চেনটা পড়। বলছে মিস্টার এক্স উইথড্র 2000 পার মান্থ, প্রতি মাসে 2000 টাকা করে দিচ্ছে। প্রতি মাসে, ভালো করে দেখ, প্রতি মাসে 2000 টাকা করে দিচ্ছে। ফর্ম ইজ পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজন, ঠিক আছে তো? ডিউরিং দ্য ইয়ার এন্ডিং অন 31 ডিসেম্বর 2018, ঠিক আছে তো? The rate of drawing 6% per annum, দেখ এখানে per annum বলে দিয়েছে। Calculate the interest on drawing in different situation as stated below. Different situation, যদি ও এই টাকাটা বলেছে beginning of each month, দেখ আন্ডারলাইন করলাম, যদি ও এই টাকাটা প্রতি মাসের শুরুতে তোলে তাহলে কি হবে? যদি এই টাকাটা প্রতি মাসের শেষে মাঝে তোলে কি হবে? যদি এই টাকাটা প্রতি মাসের শেষে তোলে তাহলে কি হবে? তিনটে কন্ডিশন দিতে হবে, বুঝতে পারলি তো? কোনটা বুঝিস তো? শুরুতে হলে কি হবে, মাঝে হলে কি হবে, শেষে হলে কি হবে। তাহলে অ্যানসারটা করছি, সলিউশনে আসছি। আইওডি 1 নম্বর কন্ডিশন। নিয়ম কি ছিল আমাদের? নিয়ম কি ছিল? টোটাল ড্রয়িংস, তাই তো? কত টাকা টোটাল ড্র? টোটাল 2000 টাকা। 2000 টাকা প্রতি মাসে। তাহলে আমরা ইন্টারেস্ট ড্রয়িংস কি মাসের করি না বছরের করি? তাই না? আমরা অঙ্কটা করব 1 বছরে। ভুল করবো এটা করবি না। 2000 × 12 24,000 হবে। আমরা যে অঙ্কটা করবো না পুরো 1 বছরের করি অঙ্ক, তাই না? মনে করেন ফাইনাল অ্যাকাউন্ট করতে 1 বছরই করতে, তো পিএল তো 1 বছরই হবে, 1 বছরের ক্যালকুলেশন হবে।
তার মানে এক মাসে 2000 টাকা হলে বছরে কত হয়েছে? কারণ আমার রুল কি লেখা ছিল? ওখানে টোটাল ড্রয়িংস লেখা ছিল। তাই টোটাল ড্রয়িংস কত? 24,000 কিন্তু রেট কত ছিল স্যার? 6% 6/100 ইনটু এটা কিসের নিয়ম? রেগুলার নেই রেগুলার। রেগুলারের নিয়ম কি ছিল? এভারেজ টাইম বাই 12। এভারেজ টাইম বাই 12। এক নম্বর পয়েন্ট কি ছিল স্যার? বিগিনিং অফ ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে। তুই বলি স্যার ভুলে গেছি প্রতি মাসের শুরুতে হলে কি হয়? আমি শিখিয়ে দিচ্ছি, দেখ মনে কর নিয়ম কি ছিল আমি বলে দিচ্ছি। এভারেজ টাইম বাই 12 তো এভারেজ টাইমটা আমি বলছি তো, তুই তো এইমাত্র শেখালাম তার উপর বলার চেষ্টা করছিস, ভুল হয়ে যাচ্ছে। তো দেখ শুনে নে, আরেকবার শিখে নে না। এভারেজ টাইম, আমাদের নিয়ম কি ছিল? এভারেজ টাইম প্রথম টাকা কবে তুলেছি, ঠিক আছে? প্রথম টাকা কবে তুলেছি, অর্থাৎ প্রথম টাকা তোলার পর কত মাস পড়ে আছে, প্লাস লাস্ট টাকা কবে তুলে তারপর ক মাস পড়ে আছে, এটাই তো বলেছিলাম। তো বল না, আমি টাকাটা তুলেছি কবে স্যার? বিগিনিং অফ ইচ মান্থ, মানে মাসের শুরুতে তুলেছি। তো মাসের শুরুতে তুলে ক মাস পড়ে আছে? 12 মাস। 12 মাস। আর মাসের শেষে টাকা তুলে ক মাস পড়ে আছে? 1 মাস। তাহলে কত হচ্ছে? 6.5 হচ্ছে। তাহলে বুঝতে পারলি 6.5/12। যখনই ভুলে যাবি তখন মনে করবি। পরে দেখ না ক্ষতি কোথায়। 2 নম্বর পয়েন্ট পুরো সেম হবে। 2000 ইনটু 12 ইনটু 6/100। এটা কবে তুলেছে স্যার? মাসের মাঝখানে। এমনিতে মাসের মাঝখানে 6/12 তুই নিজেও জানিস। তো স্যার করে দেখতে চাই কোনো অসুবিধা নেই। প্রতি মাসের মাঝে তুলেছিস, মানে জানুয়ারি মাসের 15 তারিখে তুলেছিস, তাহলে ক মাস পড়ে আছে? 11.5 মাস। আর লাস্ট কবে তুলেছিস? মানে 15ই ডিসেম্বর। আগে বল না 15ই ডিসেম্বর, তাহলে হাফ মাস পড়ে আছে। তাহলে 6/12 প্লাস 3 নম্বর 2000 ইনটু 12। দেখ আমি তোকে যে বলছি না, এটা কিন্তু করে দেখাতে বলেনি পরীক্ষায়, এটা নিজের জন্য করলি, নিজের কাজের জন্য করলি, তোকে পরীক্ষায় করতে পারলি না। কিন্তু 6/100 কিন্তু নিচে তো 12 হবে। কবে তুলেছি? প্রতি মাসের শেষে। প্রতি মাসের শেষে টাকা তুললে বল, প্রতি মাসের শেষে। তাহলে প্রথম টাকা তুলেছি কবে বল? ডেট বল। জানুয়ারি মাসের 31 তারিখ। জানুয়ারি মাসের 31 তারিখে তুলে ক মাস পড়ে আছে? 11 মাস। প্লাস 0 মাস, কারণ 31 মাস তুলেছি, সরি 31 ডিসেম্বর তুলেছি, তাহলে 0 মাস বাই 2 তাহলে 5.5। তাহলে বুঝতে পারলি তো? তো ক্যালকুলেট করে দিবি, অঙ্ক শেষ। প্রথমটার অ্যানসার কত হবে দেখ, করে দেখবি তোরা। ঠিক আছে, বাকিটা হাত পিছনে ছিল। এটা ক্যালকুলেট করে দেখতে কত হচ্ছে? প্রথমটা 24,000 ইনটু 6% ইনটু 6.5/12। 24,000 ইনটু 6% ইনটু 6.5/12 কত হচ্ছে? 780। ঠিক আছে, সব কটা 780 প্লাস 720 প্লাস 760 কত? টোটাল 2160। এটাই হচ্ছে আইওডি পিএল অ্যাপ্রোচ ক্রেডিট সাইডে বসে যাবে। তাহলে বুঝতে পারলি অঙ্কটা? তাহলে দেখ আমি বারবার বলছি, সবাই এটা মুখস্থ করে করে, কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। যখনই ভুলে যাবি মনে করবি মনে পড়ছে না, তুই ভুলে যাচ্ছিস, মানে কত বাই কত মিটার বুঝতে পারছিস না। নিচে 12 হবে এটা ক্লিয়ার, কিন্তু বুঝতে পারছিস না কোথায় 6 হবে, কোথায় 5.5 হবে, কোথায় 6.5 হবে, কোথায় 3.5 7.5 তুই বুঝতে পারছিস। এখন জাস্ট ক্যালকুলেট করে দেখে নিবি কতক্ষণ লাগবে, খুব বেশি টাইম লাগবে। বুঝতে পারলি তো? তো ওখানে